জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবীণং তমেব, তমেব সর্বং মম দেব দেবদূত। মুখং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরিলঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, শ্রী শ্রী ঠাকুরের সহিত ভক্তবৃন্দের কথোপকথন। 23শে আষাঢ় 1348 বঙ্গাব্দ, সোমবার, ইংরেজি 7/7/1941। শ্রী শ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে তাসুতে বসে ধীরেন্দা শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন। তার সান্নিধ্যে একটা গভীর স্বস্তি ও তৃপ্তির চিহ্ন ফুটে উঠেছে তার মুখে। শ্রী শ্রী ঠাকুর কয়েকটা ছড়া পড়তে বললেন। একটা ছড়া পড়ার পর বুঝিয়ে বললেন, মন খারাপ হলে চিন্তার কোনো কারণ নাই। মন যেদিকেই থাক, করা বলা নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে মনের অবস্থা বদলে যেতে বাধ্য। এক নিমেষেই করা যায়, এটা আমাদের হাতের মধ্যে। তারপর আরো একটা ছড়া পড়া হলো। কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, ইষ্ট কাজে বাস্তবতায় তেমনই হলেই তবেই যোগ। আবার পড়লেন, কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, ইষ্ট কাজে বাস্তবতায় তেমনি হলেই তবেই তো যোগ। পড়ার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টের কাজ করতে গিয়ে যদি কষ্ট বোধ হয়, বুঝতে হবে কোনো প্যাশন অর্থাৎ প্রবৃত্তি, আনউইলিং অর্থাৎ অনিচ্ছুক আছে, আনইন্টারেস্ট অনমিত আছে, প্রকৃত যোগ হয়নি। আর সত্যই কামের নেশা মতো লাগে, কামচক্ষু গজায়, ইঞ্জিনটা একটা বিশেষ স্থানের একটা গাছ, চারিদিকে সব যেন লোলুপ দৃষ্টিতে উপভোগ করতাম। মা যাওয়ার সঙ্গে সঙ্গে সব যেন ঝম করে নিভে গেল। আগে কত ভালো লাগতো, এখন সব আনন্দের মধ্যেও মার ব্যথা ভুলতে পারি না। জীবনে এক বৈষ্ণবী দেখেছি, আর দেখেছি একটা সাধু। অমনটার দেখলাম না। বৈষ্ণবী সে বলতেও আমাকে অত্যন্ত আদর করত। মাঝে মাঝে ভাবাবেশ হতো। যাত্রা থিয়েটারের কায়দা নয়, একেবারে সহজ সুন্দর স্বাভাবিক। ভক্তি বিরহ ব্যাকুলতার একটা অনুপম
অভিব্যক্তি দেখেছি তার মধ্যে। সে মুখে কাউকে কোনো উপদেশ দিত না, কিন্তু তার চলাটাই ছিল উপদেশ। লোকসমক্ষে প্রকাশ সে গল্প ছলে এমন করে আত্মবিশ্লেষণ করত যে তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যেত। সে যখন কাঁদত 100 লোক সঙ্গে সঙ্গে কাঁদত। সে হাসত, সঙ্গে সঙ্গে সবাই হাসত। সে ছুটলে সবাই পিছু পিছু ছুটত। হয়তো একটা গাছের কাছে গিয়ে লুকোচুরি খেলত, যাকে সে খুঁজছে যেন তাকে দেখতে পেয়েছে। চোখে মুখে কেমন একটা চকিত আগ্রহ আবেশ। কোনোদিন আবার খাবার আগে খেতে বসলে জানতে পেলেই খাওয়া ফেলে উঠে যেত। সাধু আমাকে না খাইয়ে নিজে কিছু খেত না, কাউকে কিছু খেতে দিত না। মানুষ পয়সা দিলে প্রয়োজন মাফিক 2-1 পয়সা নিত, আর সব ফেলে রেখে যেত। ছেলেপেলেরা কুড়িয়ে নিয়ে যেত। যাবার দিন এমন চাউনি চেয়ে গেল যে আমার বুকখানা যেন ভিজিয়ে দিয়ে গেল। বলল, বাচ্চা, আবার দেখা হবে। 25শে কার্তিক 1348 সোমবার। শ্রী শ্রী ঠাকুর পদ্মায় বাঁধের ধারে মোড়ায় বসে আছেন। বেলা তখন আন্দাজ 9টা। কাছে অনেকে দাঁড়িয়ে আছেন। প্রফুল্ল বললেন, শুনেছি আপনি বাইরে চলে যাবেন, সবাই তা নিয়ে খুব চিন্তিত। ঠাকুর বললেন, যেতে পারি, এখন বঙ্কিম রায় সব ঠিক করে দিলে হয়। প্রফুল্ল বললেন, আপনার কি স্থান ছেড়ে যেতে ইচ্ছে করে? ঠাকুর বললেন, চারিদিকে মানুষ যে রকম তা দেখে শুনে মনে হয় অন্যত্র চলে যাই, নচেত এমনি ইচ্ছে করে না। প্রফুল্ল বললেন, আপনি যেখানেই যাবেন সেখানেই তো মানুষের ভিড় জমবে, মানুষ ছেড়ে আপনি যাবেন কোথায়? ঠাকুর বললেন, তবু মনে হয় সাঁওতালরা বোধহয় আরেকটু নরম্যাল, তাদের সঙ্গে থাকব। সহজ সরল মানুষ তারা, তাদের জীবনযাত্রা খুব ভালো লাগে। বাংলার যে অবস্থা, তাতে অক্লান্ত পরিশ্রম করা দরকার। 300 হোল টাইম ওয়ার্কার, নিয়ত কর্মী ও 4টে ভ্রাম্যমান দল যদি খুব খাটে বহুদিন ধরে, তবে ইন্টিগ্রেটেড হতে পারে। সংগতি তো পরের কথা। বৈকালে শ্রী শ্রী ঠাকুর বেড়াতে বেরুলেন। সঙ্গে কেষ্টদা, বিমলদা প্রমুখ ব্যক্তি রয়েছেন। ঠাকুর বলতে লাগলেন, আশ্রমের চেহারা এমন করে ফেলা লাগে যাতে মানুষ মুগ্ধ হয়ে যায়। সব দেখে শুনে কাত না হয়ে উপায় থাকে না। আর আপনারা পারবেনও, আপনাদের করা আছে কিনা অনেকখানি। বিমলদা বললেন, আমাদের ওয়েতেই তো সব পারি, কিন্তু অন্যের ওয়েতে যেতে হলেই মুশকিল। ঠাকুর বললেন, হ্যাঁ, আপনাদের ওয়েতেই তো হবে, তবে উইথ এভরি সলিউশন অফ অল আদার ওয়েজ, অন্যান্য সব রকমগুলি সমাধানের সাথে। সেই সমাধান দিতে গিয়ে আপনাদের সৎসঙ্গ আন্দোলনের সৃষ্টি, তাই ওটা আপনাদের জন্মগত অধিকার। চোর হোক, বদমায়েশ হোক, লুচ্চা হোক, জোচ্চোর হোক, কিছুতেই আটকায় না যদি কিনা সব দিয়ে আমার স্বার্থ পরিপূরণ করে। একমাত্র আকর্ষণ হয়ে ওঠে এই আমি। তখন আপনার আমার মধ্যে এই অন্তরাল বলে কিছু থাকবে না। আমি এখানে, আপনি দিল্লিতে থাকলেও যে কথা কবেন সে আমারই কথাও। যদি ল্যাঙ্গুয়েজ, ভাষা আলাদা হতে পারে, ব্যাপার তো এতটুকু। শাস্ত্রে শাস্ত্রে যেখানে যা কয়েছে, দুনিয়ায় সেখানে মানুষ বড় হয়েছে।
হেনান যতই কথা থাক, সবটুকু চুঁইয়ে তো ওই সস্তয়নীর 5টি নীতি, 5টি প্রিন্সিপাল মানতেই হয়। অর্থাৎ 1, শিবিগৃহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলতে হবে। 2, সচ্চিন্তাগুলিকে বিহিত ক্রমে কাজে মূর্ত করে তুলতে হবে। 3, প্রবৃত্তির ঝোঁকগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। 4, পাড়াপড়শির বাঁচা বাড়াকে নিজের এই সার্থক জ্ঞানে যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে। 5, নিজের অর্জন পটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ্য নিবেদন করে তুলতে হবে। এ সম্বন্ধে অন্যান্য করণীয় তো আপনাদের জানাই আছে। মনুতে আছে ইদং শাস্ত্রং বলে, গীতায় আছে মন্মনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যং তে প্রতিজানে প্রিয়হসি মে। নীতি কটি অভ্যাসে গেঁথে ফেলতে পারলে তখন আর পায় কি? পদ্মপাদের মতো পায়ে পায়ে পদ্ম ফুটতে থাকবে, দেখে দেখে ছেলে পিলে শিখবে। কথায় কথায় বললেন, এক একটা মানুষকে সমর্থ করে তোলার জন্য কত খাটা লাগে। একজনকে খেতে দেওয়াই যথেষ্ট নয়, ধর্মদান শ্রেষ্ঠ দান। তাকে এমন করে তুলতে হবে যাতে সে নিজে খেতে পায়, সঙ্গে সঙ্গে আর 10 জনকে খাওয়াতে পারে। হয়তো তাকে 2 টাকা দিলে সে তাই দিয়ে কপি কিনে বাজারে বিক্রি করলো, বিক্রির পরে সবটা নিয়ে তোমাকে দিল, 12 আনা লাভ হলো, তুমি 4 আনা তার থেকে রেখে দিলে, সে সংসারের জন্য বাকি লভ্যাংশ খরচ করলো। এইভাবে কয়েকদিনে আরও 2 টাকা জমলো, 4 টাকা দিয়ে ব্যবসা চললো, এমনিভাবে বাড়তে লাগলো। কয়েকদিন পর 1 টাকা দিয়ে একদিন হয়তো ছেড়ে দিয়ে দেখতে হয় সে ফিরিয়ে আনে কিনা। তখন বোঝা যায় মানুষটা কেমন। সাধারণত পিছনে পিছনে থাকা দরকার। যদি ফাঁকি দেয়, তার পেট তো আছে, খিদে তো আছে, ওর ওই তাড়ায় অভাবে পড়ে একদিন হাজির হবেই হবে। তখন সমঝে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়, করে পাওয়াটা কত সহজ ও স্বাভাবিক। সে যা করেছে তার চাইতে সুবিধাজনক। পাইয়ে দিয়ে পাওয়ার পথ ধরিয়ে দিতে হয়। না করলে বোঝে না। এতে যাদেরই না হয় তাদের বুঝতে হবে জন্মগত ন্যূনতা আছে। অনেক মানুষ হয়তো বরবাদ যাবে। রাস্তায় যাদের সঙ্গে দেখা হলো, শশী ঠাকুর তাদের কাছ থেকে নানা খবর বার্তা নিলেন। কথা বলতে বলতে কাশীপুরে রাস্তায় হাঁটতে লাগলেন। প্রফুল্ল বললেন, অন্তত পেট চালাবার জন্যই তো মানুষকে কতগুলো নীতি মেনে চলতে হয়, কিন্তু কত মানুষ তো আজীবন ধাপ্পাবাজি করে কাটায়। ঠাকুর বললেন, পারিপার্শ্বিক তাকে শিক্ষা দেয়, ফাঁকি দেবার পথও রুদ্ধ হতে থাকে, ভিতরে উইকনেস এর দরুন ভয় থাকে। আমার ইচ্ছা ছিল তপবনে প্র্যাকটিক্যাল হাতে কলমে কাজের উপর দাঁড়িয়ে শিক্ষার ব্যবস্থা থাকবে। হয়তো কৃষি করলো, সেই সম্পর্কিত যা যা শিখলো থিওরি পরিকল্পনা বিষয় থেকে বিষয়ান্তরে নিয়ে যাবে, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক দেখাবে। তবে ওই প্র্যাকটিস হাতে কলমে শিক্ষার উপর দাঁড়িয়েই এগুতে হবে। আরম্ভ হয়েছিল সেইভাবে, আর যতটুকু হয়েছিল ততটুকু বাস্তব। প্রফুল্ল বললেন, কিন্তু ডিসঅ্যাপিয়ার করলো, নষ্ট হয়ে গেলে কেন? ঠাকুর বললেন, হাতকে পুষ্ট থাকতে হলে মুখ দিয়ে খেতে হয়। মুখে খাবার তোলা বন্ধ করে যদি হাতে শুধু তেল মাখা যায়, হাত কিন্তু তাতে ঠিক থাকে না। একটা শরীর থেকে ভাইটাল কারেন্ট অফ, জীবন শক্তি অপসৃত হলে তাকে বলে মৃতদেহ। দেহ আছে কিন্তু জীবন নেই। আদর্শ হলেন সেই জীবন যার উপর দাঁড়িয়ে থাকে সব। তিনি ছাড়া অন্য কিছু প্রধান হলে কিছুই করে ওঠা যায় না। তাছাড়া আমাদের এখানে কর্নেওয়ালা যেসব মানুষ, তারা মতলববাজ লোকের চাপে উচ্ছেদ হতে লাগলো, তাতে কম ক্ষতি হয়নি। প্রফুল্ল বললেন যে আউস্টিড হলো
তারই তো ডিসকোয়ালিফিকেশন, অযোগ্যতা। ঠাকুর বললেন, তবু তো তারা নিজেদের স্বতন্ত্র সত্তা বজায় রেখেছে। বডি সেল, দেহকোষ আর ব্যাকটেরিয়া বীজাণু হয়ে যায়নি। প্রফুল্ল বললেন, ভারতের অন্যান্য প্রদেশের চাইতে বাংলার অবনতি কি সবচেয়ে বেশি হয়েছে? ঠাকুর বললেন, বাংলায় আছি তাই বাংলাটা আমরা দেখছি। আর ডিজেনারেশন, অবনতি মানে এরা বিচ্ছিন্ন, এদের আদর্শ নীতি বলে কিছু নেই। অহং এ সব, ইন্টিগ্রেশন ও কনসলিডেশন, আদর্শ নিষ্ঠা সংগতি আনতে পারলেই হয়, আর সবই তো আছে। অন্যান্য কথা উঠল। কথা প্রসঙ্গে ঠাকুর বললেন, নিজে আচরণ না করে ছেলেপুলেদের উপদেশ দেবার মতো দুর্বুদ্ধি আর নেই। মা হয়তো ছেলের সামনে বাপকে অসম্মানসূচক কথা বলছে, বাপ মাকে মারছে, সেখানে ছেলে যে খারাপ হবেই সে সম্বন্ধে সন্দেহ নেই। বাপ ছেলেকে বলছে সত্য কথা বলতে, নিজের স্ত্রীর কাছে মিথ্যা কথা বলছে। ছেলে এটা বিনয়ন করতে পারে না, মাথায় একটা ফাটলের মতো হয়। তুমি কেমন মানুষ বোঝা যাবে তোমার ছেলেপুলেকে দেখে। ডিফেক্ট ও মেরিট, দোষ ও গুণ সব পাবে। সেক্সুয়াল ইন্টারকোর্স, যৌন মিলন হয়তো করতে চাও, কিন্তু অনিয়ন্ত্রিতভাবে হলে তার রিস্ক বা বিপদ কতখানি তাকে চিন্তা করো। তোমার সন্তান হয়তো লাইক স্ট্রিট ডগ, রাস্তার কুকুরের মতো ঘুরবে। ও কিন্তু তুমি কি চাও তোমার ওই পরিণতি? নিজে আচরণ সিদ্ধ হওয়া ছাড়া মানুষকে ভালো করবার পথ নেই। শাশুড়ি যদি বউকে মানুষ করতে চায়, তারও তো করে দেখাতে হবে। মা হওয়ার আগে কোনো মেয়ে যদি স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, যা ইত্যাদি চোখ মুখ দেখে প্রয়োজন অনুধাবন করে তদনুপাতিক কথাবার্তা, সেবা ব্যবহার প্রয়োগ করে, তবেই আস্তে আস্তে তার এমন ইনটিউশন ডেভেলপ, শতবোধ বৃদ্ধি করবে, যাতে সে ছোট শিশুর পোষণ যখন যেমন প্রয়োজন দিতে পারবে, আঁচ করতে করতে সহজ জ্ঞান জন্মাবে। তখন একটা লোক দেখলেই হয়তো তুমি বুঝলে সে অকাম করে এসেছে। তখন তাকে কোন কথা কোন সময় কেমনভাবে বললে ফল হবে এবং সে ফল কত সময় থাকবে সব বোঝা যায়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।